আসসালামু আলাইকুম। ফিলোসফি কর্নার বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। অনার্স চতুর্থ বর্ষের বিশেষ করে দর্শন বিভাগের যারা শিক্ষার্থী তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটির নাম হচ্ছে ভাইভা ক্লাস। কারণ এই পরীক্ষাটি তোমাদের সামনে অপেক্ষা করছে। তোমাদের ইতিপূর্বেই কয়েকদিন আগে তোমাদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে থিওরিটিক্যাল, এবং এখানে একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ভাইভা। এবং এখানে প্রশ্ন 100 নম্বরের ভাইভা হয়, এবং এই 100-র মধ্যে অনেকেই 80% নাম্বার পেতে পারো। তো সেই 80% নাম্বার কিভাবে পেতে হবে, কিভাবে পড়াশোনা করলে সেই 80% নাম্বার পাওয়া যায়, সেই সংক্রান্ত কিছু দিক নির্দেশনামূলক আলোচনা আজকে করব। এখন এই যে 80% নাম্বার ভাইভাতে পেতে হলে আমাদের কি কি করতে হবে, এই আলোচনা করার আগে কেন 80% নাম্বার তোমরা পাও না সেটি সম্পর্কে কিছু আলোচনা করার দরকার রয়েছে। এর প্রথম কারণ সেটি হচ্ছে অনুপস্থিতি। অর্থাৎ অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত যে শিক্ষার্থীটি নিয়মিত উপস্থিত থেকেছে, নিয়মিতভাবে পরীক্ষা দিয়েছে, নিয়মিতভাবে অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়েছে, নিয়মিতভাবে শিক্ষকদের কাছে তাদের বিভিন্ন টপিকস বুঝতে গিয়েছে বা বোঝার চেষ্টা করেছে, এবং ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ তাকে ভালোভাবে চিনে যে সে ডিপার্টমেন্টে তার পারফরমেন্স ভালো, এরকম একটি অবস্থান কেউ যদি তৈরি করতে পারে, সেক্ষেত্রে তার 80% নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যে উপস্থিত বেশি, ক্লাসে যোগাযোগ কম, অ্যাসাইনমেন্ট ঠিক মতো দেয়নি, টেস্ট পরীক্ষাও ভালো করে নাই, ইনকোর্স পরীক্ষাও ভালো করে নাই, ডিপার্টমেন্টের শিক্ষকদের সাথে ভালো যোগাযোগ নেই, তাদের অবশ্যই 80% নাম্বার পাওয়া খুবই কঠিন বিষয়। এই হলো একটি দিক যে কেন আমরা 80% নাম্বার পাই না। তবে সবাই যে পাবে না এরকম না, তাদের মধ্যে যাদের উপস্থিতি হার বেশি, সবগুলো পরীক্ষায় যারা অংশ নিয়েছ, অর্থাৎ অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত যারা রেগুলার স্টাডি করেছ, অবশ্যই তারা 80% পাওয়ার যোগ্য। এটি হচ্ছে একটি অন্যতম কারণ কেন পেতে পারো এবং কেন না পেতে পারো। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে, সেগুলো আজকে আলোচনা করবো না। বেসিক যে কথাটি সেটি ইতিমধ্যে আমি বলে ফেলেছি। এখন আসবো যে কি পড়াশোনা করতে হবে। এখন যদি তোমাদের পরীক্ষা হয়ে গেছে, সামনে ভাইবার জন্য প্রস্তুতি কি নিবে, কি পড়লে তোমাদের ভাইবা ভালো করতে পারবে, এই বিষয়ে একটু আলোচনা করবো। তার আগে একটি কথা বলে নিতে চাই যে এই ভাইবা তো একাডেমিক ভাইবা, এবং এই যে 80% নাম্বার, এর সাথে তোমাদের জিপিএটা যোগ হবে, এবং এখানে যারা ভালো ভাইভাতে যারা ভালো নাম্বার পাবে তাদের জিপিএটাও একটু বড় পরিবর্তন হয়ে যাবে, যারা কম পাবে তাদের জিপিএতেও এর প্রভাব পড়বে। এটা তো একাডেমিক ভাইবার কথা বলছি, কিন্তু এই তো অনার্স শেষ হয়ে যাওয়ার পরেই তোমাদের চাকরিতে বিভিন্ন চাকরি ভাইবা দিতে হবে। যারা চাকরি বাকরি করতে চাও তাদের বিভিন্ন বোর্ডে, চাকরি বোর্ডে তোমাদের ভাইবা ফেস করতে হবে। আর দর্শন সাবজেক্ট থেকে অনার্স করা মানেই যে ভাইবা বোর্ডে যাবে, অবশ্যই তোমাকে দর্শন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে। কারণ এটা হচ্ছে জ্ঞানের সাবজেক্ট। সবাই জানে যে ফিলোসফি অনেক অ্যাডভান্স লেভেলের সাবজেক্ট, অনেক গভীর জ্ঞানের অধিকারী এরকম মানুষই সাধারণত ফিলোসফি পড়ে থাকে। কাজে ভাইবা বোর্ডে তোমাকে অবশ্যই এই ফিলোসফি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর তোমাকে ফেস করতেই হবে। কাজে বুঝতে পারছো যে এই ফিলোসফির কি পরিমাণ জ্ঞান তোমাদের নিয়ে যেতে হবে। তো আজকে আমি কিছু পরামর্শ দেব, এবং এই পরামর্শের আলোকে তোমরা যদি পড়াশোনা করতে থাকো বা করো, আশা করি একাডেমিক ভাইভা তো ভালো হবেই, এবং চাকরির ভাইভাতেও এই একাডেমিক বিষয়ে যখন প্রশ্ন করা হবে সেখানেও তোমরা ভালো করতে পারবে। তো এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমাদের জানতে হবে, আমরা জানি যে অনার্স প্রথম বর্ষে যে একটি কোর্স করানো হয় যে দর্শনের সমস্যা বলে, অর্থাৎ এখানে দর্শন কেন্দ্রিক যে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। যেমন আমি যদি বলি যে দেহ এবং মন সম্পর্কিত বিভিন্ন মতবাদ, তারপরে যে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বিভিন্ন মতবাদ, তারপরে হচ্ছে জ্ঞানের উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ, অর্থাৎ এই যে বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, নির্বিচারবাদ, স্বজ্ঞাবাদ, এই সমস্ত দার্শনিক কারা এবং তারা এই বিষয় সম্পর্কে কি আলোচনা করেছেন, এই সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা ভালো থাকতে হবে। তারপরে বিভিন্ন দার্শনিক, বড় বড় দার্শনিক যারা, যেমন সক্রেটিস,
তারপরে হচ্ছে প্লেটো, অ্যারিস্টটল ইত্যাদি প্রাচীন যুগের, মধ্যযুগের এবং আধুনিক যুগের যে বড় বড় দার্শনিকরা রয়েছেন, তাদের যে বড় বড় গ্রন্থ রয়েছে, তাদের যে দার্শনিক জীবন, তারা যে দর্শনের ধারা, তারা কোন কোন দার্শনিক তথ্য নিয়ে আলোচনা করেছেন, এই বিষয়গুলো অবশ্যই তোমাদের ভালোভাবে জানতে হবে। এবং এই যে মধ্যযুগের বৈশিষ্ট্য কী, মধ্যযুগের দার্শনিকরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন, প্রাচীন যুগের দার্শনিকরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন, আধুনিক যুগের দার্শনিকরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যে উত্তর আধুনিক যুগের দার্শনিকরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন, সমকালীন দার্শনিক কারা, তার কি কি বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারপরে আমাদের আরো যে বিষয় রয়েছে, যে হিন্দু দর্শনে যেমন চার্বাক দর্শন কাকে বলে, জৈন দর্শন কাকে বলে, এই যে বৌদ্ধ দর্শন কাকে বলে, এবং বৌদ্ধ দর্শনে যে বিভিন্ন দার্শনিক বিভিন্ন তথ্য রয়েছে, চার্বাক দর্শনের যে বিভিন্ন তথ্য রয়েছে, এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তারপরে হচ্ছে যে বাঙালি দর্শন, এই বাঙালি দর্শন থেকেও অনেক প্রশ্ন করা হয়। বিশেষ করে এই যে আমাদের যে একজন বিখ্যাত বাঙালি দার্শনিক যে গোবিন্দচন্দ্র দেব, ওনার সম্পর্কে তোমাদের ভালো ধারণা নিয়ে যেতে হবে। এবং দেওয়ান মোহাম্মদ আজরফ, আরজ আলী মাতব্বর, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, এই সমস্ত দার্শনিক বাঙালি দার্শনিকদের নিয়েও প্রশ্ন করা হয়, সেগুলো তাদের সম্পর্কেও একটু ভালো ধারণা তোমাদের নিয়ে যেতে হবে। তারপরে এই যে আরো আমরা বলতে পারি যে নন্দন তথ্য, এই নন্দন তথ্যেরও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তারপরে যে কার্ল মার্কস সম্পর্কে, তারপরে হেগেল সম্পর্কে, তারপরে যে ডেভিড হিউম, রেনে ডেকার্ট, লাইবনিজ, তারপরে হচ্ছে ইমানুয়েল কান্ট, হেগেল ইত্যাদি দার্শনিক সহ আরো অনেকের যে বড় বড় দার্শনিক যারা, তাদের সম্পর্কে জানতে হবে, তাদের বিখ্যাত উক্তি, তাদের দার্শনিক উক্তি, তাদের দার্শনিক ধারা, তাদের দার্শনিক তথ্য, তাদের লিখিত বড় বড় দার্শনিক বই, এই সম্পর্কে একটি ধারণা তোমাদের নিয়ে যেতে হবে। এবং এই বিষয়গুলো তোমরা বেশিরভাগ অংশ পেয়ে যাবে যে পাশ্চাত্য দর্শনিক যে তিনটি যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তিন যুগে দার্শনিকদের থিওরিগুলো তোমরা ভালোভাবে পড়বে, তাহলেই আশা করি ভাইভাতে তোমরা ভালো করতে পারবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিগত বর্ষের যে প্রশ্নগুলো এসেছে পরীক্ষায়, প্রত্যেকটা কোর্সের অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের যে বেসিক যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর যে অতি সংক্ষিপ্ত, অর্থাৎ যে প্রথম অংশে যে 10টি 12টি প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে আপাতত পড়ে ফেলবে। এই প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়তে পারো, কিছু প্রশ্ন তোমরা সেখান থেকেও আনসার করতে পারবে। এবং বিশেষ করে যারা ফোর্থ ইয়ারের, যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো, ফোর্থ ইয়ারের যে কোর্সগুলো রয়েছে, এই কোর্সের যে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো ভালোভাবে পড়বে। বিশেষ করে রাষ্ট্র দর্শন, ধর্মদর্শন, নন্দন তথ্য এবং সমকালীন যে দর্শন, ইমানুয়েল কান্ট এবং মুরের যে দর্শন, এই সমস্ত বিষয়ে আমাদের ভালো ধারণা থাকতে হবে। যেমন হেগেলের দ্বান্দ্বিক বস্তুবাদ, কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়গুলো তোমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। আর যেটা বলেছি যে এই যে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত, এগুলো সম্পর্কে তোমাদের ভালো ধারণা নিয়ে যেতে হবে। এই জিনিসগুলো যদি তোমরা মাথায় রেখে একটু পড়াশোনা করো, আশা করি তোমরা এই একাডেমিক ভাইভাতেও ভালো করবে এবং চাকরির ভাইভাতেও তোমাদের একটি ভালো প্রশ্নের উত্তর, ভালো ভাইভা তোমরা সেখানেও দিতে পারবে। তো এখন আসি যে আর কি কি ফ্যাক্ট এখানে কাজ করে, যে ভাইভা বোর্ডে কিভাবে আরো কিছু ভালো নাম্বার পেতে হলে আরো কিছু ফ্যাক্ট সেখানে কাজ করে, সেগুলো নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যেমন তুমি যে ফোর্থ ইয়ারের যে কোর্সগুলো পড়েছো, পরীক্ষার আগের দিন, ভাইভা পরীক্ষা যেদিন আসবে তার আগের দিন সেই কোর্সগুলো সম্পর্কে ভালো ধারণা নেবে, অর্থাৎ কোর্সের নাম এবং যে বিষয় কোড, এগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এবং এগুলো যদি মনে না থাকে, তাহলে এখান থেকে ভালো নাম্বার আশা করা যায় না। তারপরে তোমার ডিপার্টমেন্টের শিক্ষকদের যে পদ পদবি, তাদের নাম সুন্দরভাবে ভালোভাবে জেনে যাবে। তারপরে যে ভাইভা বোর্ডে তোমাদের অনেক সময় কলম নিয়ে আসা নাই, অনেক সময় পেন্সিল থাকে না, এগুলো করা যাবে না। অর্থাৎ অবশ্যই পরীক্ষায় অ্যাটেন্ড করার আগের দিন একটি ফাইলে সুন্দর করে তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, রাবার, প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে এগুলো সুন্দর করে সাজিয়ে রাখবে এবং অবশ্যই এগুলো মাথায় খেয়াল রাখবে যাতে এগুলো যাতে কোনো মিসিং না হয়। এবং ভাইভা বোর্ডে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবে, বসার অনুমতি না দিলে অনুমতি নিয়ে বসবে
বসতে বললে থ্যাংক ইউ দিয়ে বা একটু ধন্যবাদ জ্ঞাপন করে বসে যাবে। এবং কোনো অবস্থাতে টেবিলে হাত রাখা যাবে না, পা নাড়াচাড়া করা যাবে না। সবচেয়ে বড় কথা হলো যে তোমার উপস্থাপনাটা কেমন হয় সেটি একটি উল্লেখযোগ্য বিষয়। প্রশ্ন উত্তর তুমি কিভাবে দিচ্ছ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কতটুকু সঠিকভাবে দিয়েছ এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কত সুন্দরভাবে সে উত্তরটি দিতে পেরেছ। কাজে এই বিষয়গুলো মাথায় রাখবে। আর যেটা বলছি যে প্রত্যেকটা বিষয় এবং বিষয়ের কোড, বিশেষ করে ফোর্থ ইয়ারের, এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো আজকে এই অনেকগুলো যে কথা বলেছি, কিছু কথা হয়তো বাদ পড়ে গেছে। আমরা পরবর্তীতে যদি সুযোগ হয়, আর যারা ফোর্থ ইয়ারের পরীক্ষার্থী তারা নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবে কলেজে এসে। তো তখন হয়তো আমরা আরো কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করব এবং আশা করি তোমরা ভালো করবে। এবং বাইবেল বোর্ডে কারা থাকে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি যিনি অন্য কলেজ থেকে আসবেন, এবং তিনি অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপকও আসতে পারেন। তো যাই হোক, এটা বড় কথা নয়, তুমি তোমার একাডেমিক বিষয়ে কতটুকু জানো এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কত সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে, এবং সেই সুন্দর উপস্থাপনের তো কোনো লিমিটেশন নেই। চেষ্টা করবে কনফিডেন্সের সহিত উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ প্রশ্ন উত্তর দেওয়ার সময় কনফিডেন্স ভালো থাকতে হবে। উত্তরটা যদি আমি কোনো কারণ না পারি, সেই যে না বলার যে একটি প্রতিক্রিয়া, সেটাও যাতে অনেক ভদ্র এবং কনফিডেন্ট এবং স্মার্টলি সেটি হয়, এটি মাথায় রাখতে হবে। আর পোশাক আশাকের ব্যাপারে সেটাও মার্জিত হতে হবে, রুচিশীল মনের পরিচয় দিতে হবে পোশাক আশাকের ক্ষেত্রে, সেটাও তোমরা মাথায় রাখবে। তো সর্বোপরি এইগুলোর উপরে আশা করি যদি তোমরা ভালো প্রিপারেশন নিয়ে রাখো, আশা করি তোমাদের ভাইবা ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। সবার প্রতি দোয়া থাকলো তোমরা এই বিষয়গুলোর উপর ভালোভাবে ভাষায় পড়াশোনা করো। আশা করি তোমাদের ভাইবা ভালো হবে। তো এই প্রত্যাশা রেখেই আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।